ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি। আলোচনা করছি মাস্টার্স ফাইনাল ইয়ারের সিলেবাসভুক্ত বিখ্যাত একটা কবিতা টাওয়ার নিয়ে, রিটেন বাই উইলিয়াম বাটলার ইয়েটস বা ডব্লিউ ইয়েটস। এই টাওয়ার কবিতাটা কবির অটোবায়োগ্রাফিক্যাল একটা পম, এবং এটা আমরা জানি পাবলিশড হয় 1927 সালে। এবং এগুলোর মধ্য দিয়ে কবি বা এই কবিতাগুলোর মধ্য দিয়ে কবি ম্যাচিউরিটির দিকে গিয়েছেন বা ঝুঁকে পড়েছেন। আমরা জানি তিনি 1923 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং তৎপরবর্তী যে লেখাগুলো ছিল, এই লেখাগুলো প্রত্যেকটা লেখাই ছিল ডাইনামিক লেখা, যেগুলো তাকে একজন খ্যাতনামা কবিদের সারিতে স্থান করে নিতে সক্ষম করেছেন বা তার নেম এবং ফেম বোথই নিয়ে এসেছেন। সেদিক থেকে এই টাওয়ার কবিতাটি সেই ধরনেরই একটা কবিতা। এই কবিতায় কবি উল্লেখ করেছেন তার শারীরিক দুর্বলতার কথা, অর্থাৎ তার মধ্যে যে একটা শক্তি ছিল, সক্ষমতা ছিল, এটা দিন দিন হ্রাস পাচ্ছে। তিনি আর চলতে ফিরতে পারছেন না বা দুর্বল হয়ে যাচ্ছেন, এই কথাগুলোই বলছেন। তিনি বোঝাতে চাচ্ছেন তার বয়স বৃদ্ধির সাথে সাথে তার শারীরিক দুর্বলতা তাকে গ্রাস করে ফেলেছে, কিন্তু তার ব্যক্তিগত এবং রাজনৈতিক ক্ষেত্রে তার যে পাশন ছিল বা ইমোশন ছিল, আবেগ ছিল, এটা দিন দিন অনেক প্রবল হচ্ছে বা স্ট্রঙ্গার হচ্ছে। যা তার ভিতরে ছিল তার চেয়ে বেশি স্ট্রঙ্গার হচ্ছে। এই কবিতায় 3টি সেকশন আছে, যার প্রথম সেকশনে 16টি লাইন রয়েছে, এবং এই 16 লাইনের মধ্যে কবিতার এই বেপরোয়া আবেগের কথাই প্রকাশ করেছেন, যেটাকে তিনি কন্ট্রোল করতে পারছেন না। যেখানে বার্ধক্য তাকে দুর্বল করে ফেলেছে, কিন্তু তার মনোবল, তার প্রেষণা বা তার চালিকা শক্তিটা অনেক স্ট্রঙ্গার হয়েছে বা তাকে অস্থির করে তুলেছে, যা এ বয়সে সত্যি একটা হাস্যকর ব্যাপার। আমরা জানি যে কবি পলিটিক্সে ইনভলভ ছিলেন, কিন্তু তিনি পলিটিক্সে ভালো করতে পারেননি। এর কারণ হিসেবে আমরা জানি যে আয়ারল্যান্ডে যেসব পলিটিশিয়ানরাগুলো ছিল বা তৎকালে যেসব পলিটিশিয়ানরা ছিল, তারা ব্যক্তির স্বার্থে রাজনীতি করত, দেশের স্বার্থে রাজনীতি করতো না, এবং তারা অনেক নোংরা পন্থা অবলম্বনও করতেন। কিন্তু ডব্লিউ ইয়েটস একজন স্বচ্ছ পলিটিশিয়ান ছিলেন, যার কারণে তৎকালে তিনি খুব একটা ভালো করতে পারেননি রাজনীতিতে, এবং অবশেষে তিনি রাজনীতি থেকে সরে আসেন বা রাজনীতিকে বিদায় জানান, এবং রাজনীতিতে সে একজন ব্যর্থ পার্সন, ফেইলর পার্সন হিসেবে নিজেকে গুছিয়ে নিয়েছেন, রাজনীতি থেকে সরে এসেছেন। এবং কবি আরও বলছেন এখানে যে শৈশবকালে তিনি বেন বুলডেনে ফিশিং করতে যেতেন, বা তার যে মাছ ধরার একটা প্রবল নেশা ছিল সেই সময়ে তাকে অস্থির করে তুলতো। ঠিক সেই নেশাগুলো এই অপরিণত বয়সে বা এই বয়স্ক বার্ধক্য বয়সে তাকে গ্রাস করে ফেলেছে। তার মধ্যে এখন ফিশিংয়ের প্রচণ্ড এই নেশাটা চলে এসেছে, এবং পলিটিক্সের সে যে দুর্বলতা ছিল বা যে দিকগুলো তার ঘাটতি ছিল পলিটিক্সে, সে ভালো পলিটিক্স করতে পারেনি। এখন সে পলিটিক্সের সেই দোষগুলো সে বুঝতে পেরেছেন, এবং তার মধ্যে একটা ম্যাচুরিটি কাজ করছে। অর্থাৎ পলিটিক্সে সে একজন সফল মানুষ হিসেবে এখন কাজ করতে পারবে। কিন্তু এটা কিন্তু সত্য একটা হাস্যকর ব্যাপার যে এই বৃদ্ধ বয়সে কিভাবে সে পলিটিক্সে ইনভলভ হবে আবার। তো এছাড়াও তিনি কবি মর্গানের কথা বলেছেন যে যৌবনকালে সে মর্গানকে অনেক ভালোবাসতো, কিন্তু মর্গান তার এই ভালোবাসাটাকে রিসিভও করেনি, আবার রিজেক্টও করেনি। এবং তার কারণ হিসেবে উইলিয়াম বাটলার ইয়েটস নিজেকে দায়ী করছেন যে তার মধ্যে একটা উইকনেস ছিল, স্মার্টনেসের অভাব ছিল, এবং মর্গানকে ইমপ্রেস করার মতো তার সাহস ছিল না, তার মধ্যে একটা ভীরুতা ছিল বা উইকনেস ছিল। কিন্তু যেটা সে এখন ফুলফিল করেছে, অর্থাৎ সে বৃদ্ধ বয়সে একজন পূর্ণাঙ্গ লাভার হিসেবে নিজেকে বিল্ড আপ করেছে। অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু হাস্যকর, যেটা ইয়াং বয়সেই পারেনি বা তিনি তাকে স্যাটিসফাই করতে পারেননি, কিন্তু সেই বৃদ্ধ বয়সে তার মধ্যে সেই আকাঙ্ক্ষা বা সেই মনোবাসনাগুলো জাগ্রত হচ্ছে। এই ব্যাপারে কবি খুবই একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে তার বার্ধক্যের মধ্যে এসব কি হচ্ছেন। তিনি কল্পনা করছেন যে ওল্ড বডিতে ইয়াং স্পিরিট কাজ করছে, এবং নিজেকে নিয়ে তিনি হাসাহাসি করছেন। এবং কবি এটাকে কম্পেয়ার করেছেন র্যাটলিং থিংস টাইড টু এ ডগস টেইল, অর্থাৎ যেটাকে কম্পেয়ার করেছেন যে কুকুরের লেজে বেঁধে রাখা ঝুনঝুনি বা এই ঘঙ্গুরের মতো। এটার দ্বারা তিনি বাজে একটা সিচুয়েশান বুঝাচ্ছেন, যেটা বেমানান বা অর্থহীন এইরকম। অর্থাৎ তিনি এগুলোর মধ্য দিয়ে তার এই বেপরোয়া আবেগকেই তুলে ধরছেন, যেটা তার এই বৃদ্ধ বয়সে একেবারেই হাস্যকর বা অযৌক্তিক। এবং কবি ভাবছেন যে তিনি এই সময় কি করবেন,
সাহিত্য সাধনা থেকে নিজেকে বিরত রাখবেন বা আর কোনো লেখালেখি করবেন না। এর মূল কারণ হচ্ছে যে তার লেখনের মধ্য দিয়ে নিজেকে তিনি স্ট্যাবলিশ করেছেন এবং অনেক খ্যাতি অর্জন করেছেন। কিন্তু এই ইমোশনাল সেন্টিমেন্টে যদি তিনি কিছু লেখেন তাহলে অবশ্যই ভুল লিখবেন, এটা স্বাভাবিক, এবং যেটা পাঠককুলকে ব্যথিত করবে বা রিডারদের মর্মাহত করবে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমার আর কখনোই লেখালেখি করা সম্ভব না, আমাকে এই লেখালেখি থেকে সরে আসতে হবে। কারণ তার মধ্যে একটা ইমব্যালেন্স কাজ করছে বা মেন্টালি একটা ইমব্যালেন্স বা ডিস্ট্রেস একটা পরিবেশে তিনি চলে এসেছেন অলরেডি। তো এই বলছেন যে তাহলে এই তৎপরবর্তী সময়গুলো কিভাবে কাটবে। এর থিসিস করেছেন বা তার একটা ব্যাখ্যা দিয়েছেন যে তিনি প্লেটো, প্লন্টিনাসের সেই মেটাফিজিক্যাল থিওরিগুলো পড়বেন, প্লেটোর সেই দর্শন বা ফিলোসফিগুলো পড়বেন, পড়ে সে সময় অতিবাহিত করবেন, জ্ঞান অর্জন করবেন। তা না হলে তার সম্মান থাকবে না বা তিনি অত্যন্ত বেকার হয়ে যাবেন, একেবারেই অলস হয়ে যাবেন। তাই এই সাধনা, সাহিত্য সাধনার মধ্য দিয়ে বা ফিলোসফিক্যাল নলেজ বা এই জ্ঞানগুলো অর্জনের মধ্য দিয়ে তিনি তার অবসর সময়গুলোকে পাস করবেন। এই কবিতার শেষের দিকে তিনি কি করেছেন, এডমন্ড বার্গ, হেনরি গ্র্যাটনের ভূয়সী প্রশংসা করেছেন বা এইসব ব্যক্তিগুলোকে তিনি গ্লোরিফাই করেছেন। এর মূল কারণ হচ্ছে এরা আইরিশ ওরাটর ছিলেন এবং যারা স্বাধীন, পাওয়ারফুল থিঙ্কার এবং অলওয়েজ তার সত্য কথা বলতো, আয়ারল্যান্ডের উন্নয়নের কথা ভাবতো এবং যারা একজন ভালো মানুষ ছিল এবং আয়ারল্যান্ডের পক্ষেই তারা কথা বলতো এবং তাদের চিন্তা চেতনাগুলো প্রবর্তিত হতো আয়ারল্যান্ডের উন্নয়ন কল্পের জন্য। অর্থাৎ এরা একজন দেশপ্রেমিক ব্যক্তি এবং এদেরকে খুবই রেসপেক্ট করেছেন কবি। এবং এইভাবেই তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, যে এইভাবে চলতে চলতেই এই প্লেটোর দর্শন বা ফিলোসফি নিয়ে স্টাডি করতে করতে বা এইসব ব্যক্তিদের গুণকীর্তন বা প্রশংসা বন্দনা করতে করতেই সে মৃত্যুর দিকে ধাবিত হবেন বা মারা যাবেন। সুতরাং এই কবিতা অ্যানালাইসিস করলে আমরা এইটুকুই পাই বা এতটুকুই বোঝা যায় যে এই কবিতায় কবির ওল্ড বডিতে যে একটা ইয়াং স্পিরিট কাজ করছিল, সেটা একটা হাস্যকর ব্যাপার, একটা ইমব্যালেন্স সিচুয়েশান তৈরি হয়েছিল তার মনের মধ্যে, যেটাকে কবি নিয়ন্ত্রণ করার জন্য প্লেটোর ফিলোসফি পড়তে চেয়েছেন, বিশিষ্ট ব্যক্তিদের বা সম্মানী ব্যক্তিদের প্রশংসা করে বন্দনা করে তার সময়গুলো পার করতে চেয়েছেন এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। তো সুতরাং এটাই ছিল এই কবিতার মূল বিষয়বস্তু, যে কবির বেপরোয়া আবেগ, যেগুলো তিনি ইয়াং বয়সে পারেননি, তার ল্যাকেজগুলো, তার এই দুর্বলতাগুলো, উইকনেসগুলো তিনি ফাইন্ড আউট করতে পেরেছেন জীবনের শেষ প্রান্তে বা শেষ দিনগুলোতে, এবং সেখানে তিনি ম্যাচিউর হয়েছেন বা সেই উইকনেসগুলোকে তিনি রিকভার করেছেন। এবং এই রিকভার করতে গিয়ে বা রিকভারের যে একটা সিচুয়েশান, এটা একটা ইমব্যালেন্স সিচুয়েশান তৈরি হয়েছে, অর্থাৎ তার পরিপক্কতা এসেছে অনেক দেরিতে। কবিতে বুঝাতে চাচ্ছেন কবি যে তার মেন্টাল যে ম্যাচিউরিটি, এটা অনেক দেরিতে এসেছে। যে সময় আসার কথা ছিল সেই সময় না আসার কারণে তিনি পলিটিক্সে সফল হতে পারেননি, মর্গানকে উইন করতে পারেননি। কিন্তু তার এই দুর্বলতাগুলো বা তার এই উইকনেসগুলো এখন ফুলফিল হয়েছে, এখন তিনি ম্যাচিউর হয়েছেন, তার মেন্টালি একদম ম্যাচিউরড হয়েছেন তিনি, এবং এই ম্যাচিউরিটির মধ্য দিয়ে একটা ইমব্যালেন্স সিচুয়েশান তৈরি হয়েছে, যেটা অবাস্তব বা হাস্যকর ব্যাপার। সুতরাং এই হাস্যকর ব্যাপার স্যাপারকে তিনি এড়িয়ে যাওয়ার জন্যই প্লেটোর ফিলোসফিগুলো পড়তে চেয়েছেন এবং এই বিখ্যাত ব্যক্তিদের প্রশংসা করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছেন। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। আশা করি কবিটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।